আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম জেসমিন। কি নাম? জেসমিন। জেসমিন বেগম। জেসমিন বেগম। বয়স কত আপনার? জন্ম সাল হয়েছে 97 অক্টোবর 7 তারিখে। আচ্ছা, কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? আমি জন্ম ঢাকাতেই, কিন্তু আমার বাবা মার বাড়ি হয়েছে খুলনা। আপনার গল্পটা আমি জানি এবং অনেকখানি সেন্সিটিভ একটা গল্প। তারপরেও আপনি আজকে এইরকম সোশ্যাল মিডিয়াতে আপনার ফেস দেখিয়ে লোক সম্মুখে আজকে এই গল্পটা বলতে আপনি রাজি হয়েছেন। রাজি হয়েছেন কি? হ্যাঁ, আমি রাজি হয়েছি। এবং আপনার সাথে আমাদের এই গল্প নিয়ে প্রায় 1 বছরের মতো কথা। 1 বছরের বেশি। 1 বছর ধরে আপনি এখানে আসছিলেন, আপনাকে আমরা বিভিন্নভাবে বুঝিয়েছি। শেষ পর্যন্ত আপনি সমস্ত কিছু জেনে শুনে আজকে এই গল্পটা এখানে লোক সম্মুখে বলতে এসেছেন। তো ঠিক আছে, আপনি শুরু করুন যেখান থেকে বলতে চান, ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে। আমি আসলে 1 বছরের বেশি ঘুরতেছি এই কারণে, কারণ আমি নিরুপায় হয়ে এখানে আসছি। আর আমার গল্পটা যদি বলতে হয় তাহলে আমার পিছন থেকে যেতে হবে, আমার বাবা মার কাছ থেকে আসতে হবে। ছোটবেলা থেকে আসেন? হ্যাঁ। আমি খুব মধ্য ফ্যামিলির একটা গরিব ঘরের মেয়ে। আমার বাবা মাও খুব অসহায়। আমার বাবা খুব ছোটখাটো একটা চাকরি করে, একটা হোটেলে কাজ করে। আমরা ভাই বোন 5 জন। ছোটবেলা থেকে আমরা অভাব জিনিসটাকে ভোগ করে আসছি। একদম মা বাবার ঘরে যখন থেকে মানে একটু ধরে বুঝ হয়েছে তখন থেকে আমরা কষ্ট কি জিনিসটা পাই আসছি। আর আমাদের একটা কষ্ট ছিল সবচেয়ে বেশি বড়, যেটা আমার বাবা হঠাৎ করে সবসময় নিখোঁজ হয়ে যেত ছোটবেলা থেকেই। আমরা যতটুকু মনে পড়ে, আমার ছোট ভাইটা যখন একদম কোলে, খুব ছোট কোলে কয়েক মাস হয়েছে, তখন এর কথাটা আমার মোটামুটি ভালোই মনে আছে। এর আগে থেকে নাকি আম্মুর সাথে আব্বু এরকম করতো। আম্মুর যখন বিয়ের 7 দিন বিয়ের বয়স, তখন থেকে আব্বু এরকম নিখোঁজ হয়ে যেত। এটা নাকি আব্বুর একটা রোগ ধরতে গেলে ছিল, একটা অভ্যাস। মানে হঠাৎ করে নিখোঁজ হয়ে যেত ছোট থাকতে, আম্মুর বিয়ের 7 দিন থেকে। কারণ তখন যে আম্মু চলে যাবে, কারণ আম্মুর তো ঘরে সৎ মা ছিল, তার বাবা মানে বাবা যা মা বলতো তাই করতো। তো এই কারণে আম্মু আর কখনো আলাদা হওয়ার চিন্তা ভাবনা করেনি, যে তার তো কোনো মানে সে কার কাছে যাবে। তো আমার মা বাধ্য হয়ে সেখানেই সংসার করছে আমার বাবার সাথে। তো এইভাবে করতে হতে আমরা 5 ভাই বোন হয়েছি। তো আমার যতটুকু মনে পড়ে, আমার ছোট ভাইটা যখন কোলে ছিল তখন আব্বু একদম নিখোঁজ হয়ে গেছে। আব্বুর আর কোনো খোঁজ খবর ছিল না। 3 বছর আমরা আব্বুকে 3.5 বছর কোনো কাছেই পাইনি। বাবা কি জিনিস বা বাবা কি বেঁচে আছে কিনা সেটা আমরা জানতাম না। তো আমার বড় ভাই আমাদের বাবার মতো, তার ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না, এবং আমার মার ঋণও কখনো শোধ করতে পারবো না। আমার আম্মু সেলাই মেশিনের কাজ করে, বাসায় কাজ করে, মানুষের এটা সেটা সবকিছু করে আমাদের। আপনি নিজের চোখে দেখেছেন এগুলা? এই দৃশ্যটা আমার নিজের চোখেই দেখা। আচ্ছা। আমার ছোট ভাইকে যখন কোলে নিয়ে আমার বাবা চলে যায়, একদম ছোট যখন। বাবা চলে যায় বলতে? আমার আব্বু আমাদের রেখে চলে যেত। বাবা ছোট ভাইকে নিয়ে যেত? না, কোলে, আমার আম্মুর কোলে রেখে আব্বু নিখোঁজ। আচ্ছা, হঠাৎ নিখোঁজ হতো? আব্বুর এটা আগে থেকেই গিয়েছিল। আমার যখন ফিরতো তখন জিজ্ঞেস করতে না কোথায় গিয়েছিল? কিছু বলতো না। আচ্ছা, কিছুই বলতো না। মানে আমি আমার যতটুকু মনে থাকা থেকে বলতেছি, কিন্তু আব্বু তার আগে থেকে চলে যেত। আচ্ছা। তো কোনো কিছু জানতেন না আপনারা যে কোথায় যাচ্ছে বা কি অবস্থা? বলতো না, মানে কিছু বলে সে চুপচাপ থাকতো। আর আমার দাদির কাছে শুনতাম যে আমার মানে এটা নাকি আগের দিনে মানুষ মানে, এখনকার বর্তমানে যুগে এটা আমরা কেউ মানিয়ে না, বিশ্বাসও করি না, জিন পড়ি না কি বলে। কিন্তু এটা ভুল। একটা মানুষ নিজের থেকেই সরে যায়, তার হয়তো অন্য কোনো সমস্যা ছিল। তো আমার আম্মু তখন থেকে আমাদের ছোট করে বানাতো। হঠাৎ করে 3.5 বছর পরে, তখন আমরা যে ভাই বোন ছিলাম, আমার আম্মু আমাকে কোনো বাসায় দিয়ে দিছে কাজ করার জন্য, আমার আরেক বোনকে কোনো বাসায় কাজ করার জন্য, সেও কাজ করতেছে। কারণ এতগুলি মানুষকে আমার মার খাওয়ানোর মতো সামর্থ্য ছিল না। বা মামার বাসাও আমরা অনেক কষ্ট করে কাজ করে ভাত খাইছি। আমার মামা মামিও অনেক দেখছে। আমার মামা কিছুদিন আগে মারা গেছে। তো আমার ওই মামাও আমাদের অনেক করছে, অনেক দেখছে, এতটাই দেখছে যে বলার বাহিরে। তো যখন আমরা একটু বড় হয়েছি, তখন আমরা আম্মুর সাথে দেখা গেছে, আম্মু যেখানে কাজ করতেছে আম্মুর সাথে কাজ করতেছি। আম্মু রেডিমেড অর্ডারি ব্লাউজ, বাচ্চাদের রিমা, এগুলো সেলাই করতো ঘরে বসে মেশিনে। ওই আমরা আম্মুর সাথে সেই কাজ করছি। এমনও দিন দেখছি আমার আম্মু কাজ করতে করতে সেলাই মেশিনের মধ্যে ঘুমায় গেছে, আম্মুর হাতে সুই ঢুকে এখান থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে রক্ত ঝরতেছে। এরকমও দেখছি যে আমার মা এটা করে সংসার চালাতো। আমার মা এই কাজ করে আমাদের সংসার চালাতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? 5 ভাই বোন। 5 ভাই বোন ছিল, একজন মারা গেছে। আপনি বড় সবার? না, আমি বোনের মধ্যে মেঝো। আমার বড় ভাই, তারপর আমার আরেকটা বোন, তারপর সেই বোনের পর একটা ভাই ছিল, তারপর আমি, সে ভাইটাই নাই। তো ওই সময়গুলো দেখছি। আর আমার আম্মু অনেক সুন্দরী একটা মেয়ে, এত সুন্দর যে এত গুণের। আমার আম্মু মানুষের নকশি খাতা সেলাই করতো, মানুষের রেডিমেড জামা কাপড় এইসব সেলাই করতো, ফাঁকে ফাঁকে কাজও করতো, মানুষের বাসায় কাজটাও করতো। তো তারপরে ওইভাবে করতে করতে 3 বছর 3.5 বছরের পরে, মানে আমার ভাইয়া আব্বু চলে যাওয়ার পর, আমার ভাইয়ার 8-এ পরীক্ষা ছিল। ভাইয়া ফাইনাল পরীক্ষা দিতে পারেনি পরীক্ষার ফিসের জন্য। ভাইয়া পরীক্ষা না দিয়ে স্কুল থেকে নাকি ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, টাকা দেওয়া হয় না, বেতন দেওয়া হয়নি। তো ভাইয়া না পেরে আম্মুকে কিছু না বলেই, তখন টেম্পুর সময় ছিল, টেম্পু চলতো, ভাইয়া টেম্পুর হেল্পারি করতে গেছে। কত বছর বয়স তখন?
আমার বড় ভাইয়ার বয়স তখন কত হবে, 12-13। টেম্পুর হেল্পারি করতে হ্যাঁ, গেছেন। আর আমার বয়স তখন ছিল হয়তো বা 5 বছর, স্কুলে 5-6 যান না? বছর। স্কুলে যান নাই? না, ওকে। স্কুল তখনও যাইনি। ওকে, তারপর? তো ভাইয়া টেম্পুর হেল্পারি করতো। হুম। তো ভাইয়া যখন টেম্পুর হেল্পারিতে গেছে, তো ওইখানে একটা ভাইয়া ছিল, নাম ছিল বারে। হুম। তো ওই ভাইয়াটা বলতেছে কি, তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি হেল্পারের ছেলে। তো ভাইয়া নাকি কান্না করে তার হাত পা ধরছে যে ভাই আমার যেমনি হোক কাজ দিতে হবে, কাজ না দিলে আমার হবে না, আমার ফ্যামিলি চলে না। তো ওনার ভাইয়ার কান্নাকাটি দেখে মায়া লাগছে, তো উনি আমার ভাইয়াকে হেল্পারিতে নিচ্ছে। এরপরে গিয়ে আমার আব্বুকে আমরা হয়েছে 3.5 বছর পরে আব্বুকে খুঁজে পাই, আব্বু আসে। আচ্ছা, 3.5 বছর পরে? 3.5 বছর পরে আসার পরে তাকে আমরা পাই মিরপুরে। আমার বাবাকে খুঁজে পাওয়া যায় মিরপুরে 1 নম্বরে। আমার ভাইয়া তাকে খুঁজে পায়। তো বাবাকে পাওয়ার পরে যেমনি হোক প্রত্যেকটা মেয়ে যে সংসার টিকানোর জন্য, ভাঙার জন্য না। তো আমার আব্বু আসার পরে ওই আমার ছোট ভাইটাকে যখন কোলে রেখে গেছে, ওকে আইসা পাইছে 2 বছরের। 2 বছরের না, 2 বছর না, 3 বছরের মানে বেশি, কারণ ভাইটাকে কোলে রেখে গেছিল। তখন আমার ভাইটা কথা বলতে পারে, ভালোই হাঁটতে পারে। তো আব্বুকে যখন পাওয়া গেছে, ওই আব্বুর কারণেই আমাদের মিরপুর যাওয়া। আচ্ছা। আব্বু মিরপুর বলতেছে যে আমি এখানে থাকবো না, এলাকা সবাই যেহেতু এটা নিয়ে জানাজানি হয়েছে, তুমি কাজ করছো, থাক, যার হয়েছে চল আমরা মিরপুর চলে যাই। তখন আমরা ওই এলাকা থেকে মিরপুর চলে যাই। আচ্ছা। মিরপুর আমরা যাই 2005 সালে। আচ্ছা। 2005-এ আমরা মিরপুর চলে যাই। যার পরে ওইখানে আমাদের আর কোনো কাজ করতো না, কারণ আব্বু আসলে আমাদের আর কোনো কাজ করতে হতো না। আব্বু যে কাজ করতো, হোটেলে কাজ করতো, তো আমাদের আল্লাহর রহমতে সংসার চলে যেত। ওকে। তো কাজ টাজ করতো 5 বছর, মানে 2005-এ যখন আব্বুকে পাওয়া হয়, 6-এর দিকে আমার বোনের বিয়ে হয়। আচ্ছা। আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। ওকে। মানে 5-এর শেষের দিক দিয়ে 6-এর আগে আমার বড় বোনের বিয়ে হয়। ওকে। বড় বোনের বিয়ে হওয়ার পরে আমার তখন বয়স 10 বছর পার হয়ে যায়, 10-11 বছর পার হয়ে যায়, মানে 11 বছরের মাঝামাঝি। তো আমরা যে এলাকায় থাকি, ওই এলাকারই যে বাসায় ভাড়া থাকি, সে পাশের বাসায় একটা লোক ছিল। ওনারা আমাকে রাস্তায় খেলতে দেখে পছন্দ করছে, আমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাবও দিছে। তো আমার ভাইয়া যে বাসায় গাড়ি চালাতো, ভাইয়া তো গাড়ি চালানো শিখে গেছে, ওই বাসায় গাড়ি চালাতো। ওনার আবার কোনো সন্তান ছিল না নিজের, আমার আম্মুকে নিজের মেয়ের মতোই দেখতো। তো ওই এলাকার মোটামুটি সবাই জানতো আমরা তার নাতি। আমরা ওনাদের বাসায় ভাড়া ছিলাম। তো যখন আমার জন্য বিয়ের প্রস্তাবটা যায়, তখন ওই নানু বলতেছিল যে তুমি কি ভাবতেছো এটা মাতবরের নাতি? ও তো মাতবরের নাতি না, ও কিন্তু ভাড়াটিয়া এখানে। আচ্ছা। ও কিন্তু মানে দেখতে শুনতে ভালো, সুন্দর, ওরা সব ভাই বোনই সুন্দর, কিন্তু কোনো বড় লোকের মেয়ে না, গরিবের মেয়ে। আচ্ছা, তারপর? তো আমার ওইখান থেকে ওনারা বলতেছে যে না, আমরা তো বাজারে গেছি, বাজার ভাঙাচুরা হলে আমাদের সমস্যা নেই, আমাদের সদাই দরকার। আমাদের বাজার কেমন হলো সেটা আমরা জানি না, আমাদের সদাইটা আগে মেন দরকার। তো আমার আব্বু আম্মুকে এসে অনেক রিকোয়েস্ট করে, প্রস্তাব দেয়, দেখেন আমরা কিছু চাই না, শুধু মেয়েটাই। তখন রোজার মাস ছিল। তো আমার আম্মু বললো যে আমার মেয়ে তো ছোট, আমার মেয়ে তো এখন সাবালক হয় নাই। আমার আব্বুকেও বললো যে দেখেন আমরা খুব গরিব, আর যখন আমার যার সাথে কাবিনটা হয়েছে, আমাদের ঘরে ভাইয়া বসার মতো একটা ভালো একটা মুড়াও ছিল না, আমাদের কোনো কিছুই নেই, ঢালা বিছানা মোট কথা আমাদের। এটা কি ঢাকার কথা বলছেন আপনি? হ্যাঁ, ঢাকাতে ছিলেন তখন আমরা মিরপুরে, আমরা কখনো গ্রামে যাইনি। ওকে। আমরা ঢাকাতেই বড় হয়েছি, জন্ম ঢাকাতে। তারপর? তো যখন বলে, তো ওনারা বলে আমাদের কিচ্ছু লাগবে না, যে 5 জন আসবে আমরা সেই 5 জনকে খাওয়া নিয়ে যাবো, এমন কথা ওনারা বলে। শুধু ওনাদের একটাই চাহিদা, মেয়ে সুন্দর, মেয়ে দেখতে শুনতে ভালো, আমাদের এটাই দরকার। আচ্ছা, আপনার এই বিয়ের যখন আসলো তখন বয়স কত আপনার? আমার তখন বয়স 11 বছর। মাত্র 11 বছর? 11 বছরে, মানে মানে শেষ দিকে, মানে পুরো শেষ হয়নি। মানে ওরা যারা আসছে, ওরা শুধু আপনার এই চেহারা দেখে এসছে? যে আমার চেহারা দেখে। আর তখন আপনি পড়াশোনা করেন নাকি পড়াশোনা করার সুযোগ আমি হয়নি? তখন স্কুলে ভর্তি হয়েছি, তখন হিসাবে আমি ক্লাস 6-এ মাত্র পড়ি। ক্লাস 6-এ পড়তেন? হ্যাঁ। তারপর মাত্র 6-এ। যারা বিয়ে দিয়ে এসছে তারা কোথা থেকে এসছে? তারা আশেপাশেই ছিল? তারা এমনি ওদের হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুর ছিল, কিন্তু ওই এলাকার ওরা স্থানীয় ছিল। স্থানীয় ছিল এবং আপনাদেরকে চিনতো আগে? আমাদের চিনতো, যে আমরা ভাড়াটিয়া সেটা চিনতো। ওকে, তারপর? কারণ আমি তো সারাক্ষণ রাস্তায় খেলতাম। তো ওনারা যখন ইয়ে করছে, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে আমি একসময় মামা ডাকতাম, আর মাকে আমি নানি ডাকতাম। উনি আমাকে ওই বড় হওয়ার পর ওই তখনই দেখছে। দেখার পরে বলতেছে যে এই মেয়েটা কে রে? ওর বোনের সাথে, ফুফাতো বোনের সাথে আমি খেলতাম। বলছে মালিহা এটা কে রে? বলতেছে এটা তো জেসমিন, ওই পাশের বাসায় থাকে ওরা। বলতেছে কি মেয়েটা কি করে? বলতেছে ও ওইখানে সরকারি স্কুলে পড়ে, আমার সাথে মেয়ে খেলতে আসে, তখন রোজার মাস ছিল। আচ্ছা। তো আমাকে দেখছে ইফতারির 2-3 ঘন্টা আগে, সে আমাকে দেখছে। আচ্ছা। দেখার পরে তারা ইফতারির পরপরই তারা চলে আসতে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। আসার পরে আমার মা বাবাকে অনেক রিকোয়েস্ট করলো, যেদিন দেখছে সেদিন কথা বলছে, তারপর দিন আমার গায়ে হলুদ হইছে। আমার বাবা মাকে তারা এক পর্যায়ে, আমার বাবা মা ভাবছে যে আমরা গরিব, এত বড় জায়গা থেকে আসতে নিজের থেকে মেয়ে নিতে চাচ্ছে, তো একদিন সময় চেয়েছে, তারা সেটাও দেয়নি। তারপর দিন গায়ে হলুদ করছে, তারপর দিন কাবিন করছে। বুঝতেন 11 বছর বয়সে বিয়ে কি জিনিস? কতটুকু বুঝতেন?
আমাকে ওনারা পার্লারে সাজাইতে নিচ্ছে। হ্যাঁ আমি এই যে পাশে যে খেলতাম গলিতে, আমাকে ওই গলিতে কয়েকটা আন্টি ছিল, অনেক আদর করতো, হ্যাঁ আমাকে বলতো ললনা সুন্দরী বলতো। ওনারা আমাকে আদর করে ললনা সুন্দরী বলতো। আচ্ছা আর একটু দুষ্ট টাইপের, মানে খেলাধুলার প্রতি আমার নেশা অনেক বেশি ছিল, আর চুলগুলি একটু বড় ছিল তো যার কারণে। তো তারপরে গিয়ে ওনারা আমাকে, আমাদের তো পার্লার সাজানোর তো কোনো সামর্থ্য নেই। যেমন আমার বড় বোনের বিয়ে একটা সুতি কাপড় পরে নর্মাল, মানে বিয়ের লাল বেনারসি শাড়িও না, আচ্ছা একটা সস্তা কাপড়ে আমার বড় বোনের বিয়ে হয়েছে, তখন একটু দেখছি। আর আমাকে তারা সুন্দর দামি শাড়ি দিচ্ছে, আচ্ছা। সিটি গোল্ডের জিনিসপত্রই দিচ্ছে, বা স্বর্ণের জিনিস যেটাই দিচ্ছে। আপনার ওই যার সঙ্গে বিয়ের কথা হচ্ছিল ওনার বয়স কত ছিল? উনি আমার থেকে 22 বছরের না 23 বছরের বড় ছিল। প্রথম বিয়ে ছিল আপনার? প্রথম যে কাবিনের বিয়েটা ছিল 22 বছর 25 বছরের বড় আপনার থেকে, আর আপনার তখন 10-11 বছর বয়স। না, আমার 11 বছর শেষের দিকটা, 12 বছরে পড়তে হ্যাঁ যাচ্ছেন। পড়তে তো যাচ্ছে। আপনাকে হ্যাঁ পার্লার নিয়ে যাচ্ছে সাজানোর জন্য। ওনাদের নিজস্বই পার্লার আছে, ওনাদের নিজস্ব পার্লার ছিল? ওনাদের অনেকগুলো নিজস্ব মিরপুরে পার্লার ছিল। ও আচ্ছা আচ্ছা, তারপর? তো তারপরে যখন ওনারা পার্লার সাজে, আমি তো কখনো পার্লারে সাজি নেই, আমার জন্য এটা পুতুলের মতো সাজ। আমি হলুদ দিনও ওনারা সাজাইছে, আমি সেটা তো অনেক খুশি ছিলাম, ফুল টুল দিয়ে। আমার বিয়ের মিষ্টি আমি নিজেই চেয়ে চেয়ে খাচ্ছি। তারপর যেদিন আমার কাবিন হয় সেদিন আমি পাশের পাশে আন্টিকে যে বলছি, পুতুল আন্টি দেখেন আমি আজকে আরো সুন্দর ললনা সুন্দরী হয়ে আসছি, দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে। সাজলেন, সাজার পরে থাকে না মেয়েদের তো সাজার প্রতি একটা আলাদা ন্যাক থাকে, দেখা নিজেকে আয়না যখন দেখতেছিলেন বউ হিসেবে সাজার পরে? হ্যাঁ, আয়নাতে দেখে তো নিজের প্রতি নিজে অবাক হচ্ছিলাম যে আমি এত সুন্দর, বা আমি এত পুতুলের মতো লাগতেছে, আমাকে আমি চিনতে পারিনি। বাট বিয়ে কি জিনিস এটা আপনি বুঝতেন না? বিয়ে কি আমি নিজেই বুঝিনি। আচ্ছা আচ্ছা, তারপর বিয়েটা কি। তো তারপরে গিয়ে আমার কাবিন হলো 2007 সাল আগস্টের 28 তারিখ আমার কাবিন হয়েছে। আলাপনে তো কাবিন হওয়ার পরে ওই দিন তো কাবিন হলো, তো ওনারা কাবিনের পর দিয়ে না আমাকে যখন কাজী লিখতেছে কবুল বলবে, আমার আম্মু নিচে মানে মেহমান আসছে, সবাই খাওয়া দাওয়া দিচ্ছে, আব্বু নিচে দাঁড়াচ্ছে কে কে আসবে। তো ওনারা বলতেছে তাঁতি করেন ইফতারির আগে বিয়ে পড়াবো, ইফতারির আগে বিয়ে পড়াবো। তা আম্মু ওরা বলছিল কি ইফতারির পরে একবারে ঠান্ডা মাথায় বিয়েটা পড়ে। তো ওনারা খুব তাড়াতাড়ি করতেছিল, ওনাদের বাসায় এই হয়েছে, আমাদের বাসায় ওরা কাবিন হয়, ওনাদের ফ্ল্যাটে ওনাদের বিল্ডিং এ নিয়ে কাবিন করেছে। না আমাদের বাসা তো সুন্দর না, আমাদের বাসা তো মানুষ আসতে পারবে না, মেহমান আসতে পারবে না, এই জন্য। তো আমার আম্মু সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে, কাজ টাজ করতেছে। এর মধ্যে আমার ভাইয়া বসা ছিল, আর আমার বড় বোনের ভাসুর বসা ছিল। জি। তো ওর মধ্যে ওনারা বলতেছে কি আমার বাবার নাম, আমার মায়ের নাম, সবার নাম নিচ্ছে, লিখতেছে। তো আমাকে কবুল বলতে বলছে, আমাকে কিন্তু আমার একবার মামি আর আমার নানি শিখা দিছিল, তোর যদি কবুল বলতে বলে তুই কখনোই কবুল বলবি না, চুপচাপ থাকবি। অনেকক্ষণ পরে আমরা যখন বারবার তোরে বলবো বল বল বল, তারপর তুই বলবি। কিন্তু আমি আর সেই জিনিসটা বুঝিনি। আমাকে যখন কাজী বলতেছে বলো মা বিসমিল্লাহ কবুল, আমি বলছি হ্যাঁ কবুল কবুল কবুল, একসাথেই বলে দিচ্ছি কতবার, মানে হিসাব ছাড়াই। আমার একটু ছেলেটাকে দেখেছেন না, এটার সঙ্গে বিয়ে হচ্ছিল আপনার? তাকে তো আমি ছাদে খেলার সময় দেখছি, কিন্তু ওভাবে কখনো বড় ভাই হিসেবে জানতেন নাকি? মামা হিসেবে জানতাম। আর তার মাকে আমি নানি ডাকতাম। আর আমার যে আগে সংসারে যে ছিল, মানে আমার যে হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে, ওনার যে বড় বোন ছিল, সেই বড় বোন যে আমার ননা শাশুড়ির সঙ্গে, সে আমার মারও 2-3 বছরের বড় ছিল। এরপরে গিয়ে আমার আম্মু এসে বলতেছে কি যে আসেন আমরা বিয়ে পড়া ফেলে আপা, আমার ফুপুসা সেই নাম ধরে বলতেছে যে আসেন আমরা বিয়ে পড়া ফেলে। তো আমার ফুপুসাই বলছে আল্লাহ বিয়ে তো হয়ে গেছে। আমি কান্না করতেছি, না না আমার তো বিয়ে হয় না, আমার তো বিয়ে হয়নি, আমার বিয়ে করাইবা না। আমার ভিতরে ধারণা ছিল যেমন টিভিতে নাটক বা ছবি দেখতাম যে হিন্দুরা ঘুরে যে এই আগুন রেখা, ওইভাবেই বিয়ে। আমার চিন্তা ধারণা ওইভাবে মানুষের বিয়ে হয়, বাবা বিয়ে কি জিনিসটা আমি অতটাও বুঝিনি। ওইটা টিভিতে দেখে বিয়ে, ওইটাই বিয়ে। যে না আমার তো বিয়েই হয়নি, আমার বিয়ে দেয়নি। মানে কবুল কবুল বলার পরে হ্যাঁ আমার কিন্তু বিয়ে হয়েছে 1 ঘন্টা হয়ে গেছে। পরে ওনারা বলতেছে কি এই যে ছবি তুলছি, দেখো দেখো ক্যামেরা দিয়ে ছবি তুলছি। তো আমার যার সাথে বিয়ে হয়েছে তার একটা ফোন ছিল, কলমালা ফোন, টাচ ফোন বড়। তো ওই ফোনে উনি ভিডিও করছে, ছবিগুলো দেখাইতেছে, আমি টাকা টাকা হাসতেছি। কিন্তু উনি যে আমার স্বামী বা উনি যে কি, আমি তখন তাকে মামা আমাকে ডাকতেছি। আমার সাথে ওনার সাথে যে বিয়ে হয়েছে, তারপরে আমি বুঝতেছি না যে উনি আমার স্বামী। বলছে মামা এইটা এটা এটা আমার বিয়ের ইয়া। তুমি বলছে কি মামা বললো না, তুমি আমাকে তুমি করে বলো, আমি তোমার হাজবেন্ড। ওকে। তখন আমি মানে একটু চুপ হয়ে গেছিলাম। এরপরে গিয়ে ওনারা আর কি আমাকে বলতেছে, আমার আম্মাকে, আম্মু বলছে তাহলে আমরা ওরে নিয়ে যাই। বলছে না দেখেন যেহেতু কাবিন হয়েছে ছেলে মেয়ে একটু একসাথেই থাকুক। আম্মু বলছে না আপনারা তো বলছিলেন যে মেয়ে সাবলোক না হওয়া পর্যন্ত আপনারা ছেলে মেয়েকে এক জায়গায় করবেন না। বলছে ও তাকে মামা ডাকতো, ওর তো একটু ফ্রি হওয়ার দরকার আছে, একটু থাকুক, কথা টথা বলুক, রাতে আমাদের সাথেই থাকুক, তারপরে আমি তারপর দিন নিয়ে দিয়ে আসবো নি। পরে আম্মু আব্বু মানে চুপচাপ থেকে আমার নানি বলতেছে কি যে না ঠিকই আছে, রেখে যায়, কারণ থাকার দরকার আছে, বোঝার দরকার আছে যে ও এখন আরেক বাড়ির বউ, কাজটা। তো আমার শ্বশুর বাড়িটা ছিল রাস্তার এই পারে ছিল আমার শ্বশুর বাড়ি, 1 গলির পরে আর কি আমাদের বাসা। মানে আবার চাইলে ভিতর দিয়ে আরেকটা গুলি যাওয়া যেত, বলা যে এই পারে ওই পার।
এরপরে গিয়ে রাতে যে কাহিনীটা, ওনারা অনেক সুন্দর করে ফুল টুল দিয়ে ঘর সাজাইছে, রুম সাজাইছে, আমাকে নিচ্ছে, আমি নিজের ঘরে নিজে ফুল টুল নিয়ে টেটুল নিয়ে খেলতেছি, আমি নিজেই ওইটা যে আমার ঘর। তো ওনাকে দেখে আমি খুব ভয় পাইতাম, আমি বিয়ের আগে থেকে ওই আমাকে দেখলে ভয় পাইতাম, কারণ সে তো পলিটিক্স করতো, রাজনীতি করতো, তাকে আমি খুব ভয় পাইতাম। তার চোখ অল টাইম লাল থাকতো, আর খুব ফর্সা মানুষ তো। আচ্ছা, লাল কেন থাকতো এটা বুঝতেন না? না, আমি ওটা কখনোই বুঝতাম। আচ্ছা, তারপর ওনাকে যখন রুমে দেখছি না, আমি ভয় চুপচাপ হয়ে গেছি। উনি না গুন্ডা, ওনাকে না সবাই ভয় পায়, এলাকার সবাই ওনাকে নাম ধরে যেটা বলে। উনি এই ঘরে কেন, উনি কি আমার সত্যি তেল স্বামী? উনি তখন বললো উনি আমার হাজবেন্ড। ওই জিনিসটা আমার ভিতরে ভয় কাজ করছে। তো তখন থেকে তার ভিতর থেকে আমার একটা দূরত্ব, সে যে আমার স্বামী সেটা আমি কখনোই মানতে পারতাম না, ভয় পাইতাম। আচ্ছা, তারপরে ওই দিন ওই ঘরে আমাকে কোনোভাবে দিতে পারেনি। যতবারই দিয়ে হয় খাটের নিচে পলে, এই রুমে ঢোকাচ্ছি, ওই পাড়ে বারিন্দাতে বের হয়ে যাচ্ছি। আমার সারা রাত এভাবেই গেছে, মানে কোনোভাবে আমি কান্নাকাটি করতেছি, চিল্লাইতে আসছি। পরে আমার যে ফুপু শাশুড়ি ছিল উনি বলতেছে ঠিক আছে থাক, ও আমার সাথে ঘুমাক, আমি পরে তোকে ডাক ইয়া করে দিবনি। রাতে তো খাওয়া দাওয়া করলাম ওনাদের সাথে সবাই একসাথে। খাওয়াটার পরে ছবি তুললো, আমাকে জোর করে উনি নিয়ে নেওয়া ছবি তুললো, আমার হাজবেন্ডের সাথে ছবি তুললো। পরে এক পর্যায়ে যেহেতু কেউ নাই আমার বাবা মা এখানে, আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এটা আমাকে বুঝতেই হচ্ছে, শ্বশুর বাড়িতে চলে গেছেন। হ্যাঁ, তখন ছবি তুললো, ছবি তুলছি, ওনাদের সাথে আসছি, কিন্তু ওনার সাথে আমি ওরকম ভাবে কথা বলছি না। উনি আমার শরীরে হাত রেখে ছবি তুলছে, আমি তারপর ভয় পাচ্ছি, শুধু ভয়ে ওখানে ছবি তোলা। এরপরে গিয়ে সকাল মানে রাতে যখন আমার ফুপুর সাথে শাশুড়ির সাথে ঘুমাইলাম, মাঝরাতে তখন 4টা বা 3:30 বাজে, হঠাৎ করে ঘুম ভাঙছে, দেখি যে না উনি ওই রুমে আমাদের সাথে একসাথে শুয়ে আসছে। তো যাক, তখন ওই মুহূর্তে তখন দিয়ে ওইটা বসে বসে কান্না করতেছি যে আমি মনে আর বাবা মার কাছে যেতে পারবো না। এত বড় লোক বাড়ি, এত সুন্দর ঘর বাড়ি, কিন্তু পুরোটাই আমার ভালো লাগতেছে না, আমার নিজের মতো মনে হচ্ছে না। যতটা আমার ভাঙা ঘর বা খুব ছোট বাচ্চা যেসব অনুভূতিগুলো আসে, রাইট, হ্যাঁ, আমার ফ্যামিলিটাই আমার কাছে বেস্ট। তো আমি ভাবতেছি কখন সকাল হবে, কখন আমি বাসায় যাবো, কারণ আমি এই বাসা তো চিনি আর আমাদের বাসাও চিনি। এর করতে যখন সকালে ফজরের আজান দিল, আমি বসে রয়েছি। একবার লুকায়, ওনারা সবাই ঘুমে, কেউ জানেই না, আমি দৌড় দিয়ে যা দেখে আসলাম। ওনার বাসা ছিল 3 তলা, তো 3 তলা থাকতো, দৌড়া যা দেখছি কেচি গেট খুলছে কিনা, নিজে না কেচি গেট খুলে নেয় অত ভোরে, আবার দৌড়া চলে আসছে, এসে খাটের নিচে লুকায় আসছি, বসে আসছি। এরপরে যখন সকালবেলা 6টা বাজে, আমি তখন ওই মুহূর্তে বাসা থেকে চলে আমাদের বাসা চলে যাই। গেট টেট খুলে আমি আমাদের বাসা চলে গেছি। আমি আমাদের বাসা যা ঘুমা, আম্মু বলতেছে তুমি এত সকালে, আমি ওনারা আমার পাঠা দিচ্ছে, ওনারা বলছে তুমি বাসা যাও। আমি জন্য বাসায় এসে বসছি। তা আম্মু ভাবছে যে পরিচয় সত্যি বলছে, তো আমি বাসা যে ঘুমায় রয়েছি। এদিক দিয়ে ওনারা খুঁজতে আসছে বাসায়, আর আমাদের তো ফোন নাই যে আমাদের বাসায় ফোন দিবে, মোবাইল টোবাইল কিছুই নেই যে ফোন দিবে। তো ওনারা খুঁজতেছে খুঁজতেছে, অনেকক্ষণ পর ওনাদের বাসায় কাজের মেয়েকে পাঠাইছে। পাঠায় যায় বলতে জেসমিন কি বাসায় গেছে, বলে হ্যাঁ ও তো কোন সকালে এসে ঘুমা রয়েছে, আপনার ওরা নাকি পাঠা দিচ্ছে ওর ফুপু শাশুড়ি। দেখছেন হ্যাঁ সবাই ম্যাডামরা খুঁজতেছে, ওরা কেউ পাইতেছে না। ওরা আম্মু আমারে বকা দিল, দুটো থাপ্পড় দিল যে তুমি এখন বড় হয়েছে, তোমার বিয়ে হয়েছে, তুমি তো যখন তখন জেলে আসতে পারবে না, আসলে কে তোমাকে নিয়ে ওনারা সংসার করবে, তুমি তো মেয়ে মানুষ, তোমার কপাল দোষে এখানে বিয়ে হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে। আম্মু বোঝাইল, আম্মুর মতো করে আম্মু বুঝলো যে এখন এটাই তোমার আসল বাড়ি, ওখানে সুখ হোক দুঃখ হোক তোমার এখানে ভাগ্য করে থাকতে হবে, আর তোমার কপাল ভালো যে তুমি এমন ফ্যামিলির একটা বউ হইছো। এগুলো যেটা বোঝায় আর কি, বেশি দিন তো না, তুমি কয়দিন থাকো, তোমাকে পরে উঠা দেওয়া যখন হবে তখন এই কয়দিন ওইখানে যে থাকো, পরে আবার আম্মু নিয়ে দিয়ে আসতে। ওনারা সেদিন ওনাদের বাসায় অনেক মানে পার্টির আয়োজন করতে, লোকজন আসতে, বউ দেখছে, সবাই বলতেছে না বউ অনেক সুন্দর হয়েছে, সবাই নাম ধরে ধরে বলতেছে ওর বউটা অনেক সুন্দর ভালো হয়েছে, কিন্তু অনেক ছোট, বয়স ছোট। বলছে হ্যাঁ ঠিক হয়েছে, হ্যাঁ। এরপরে যেটা হয়েছে, আমাকে আমার বাবার বাসা দিয়ে গেছে। 3-4 মাস পরে ওনারা ঘুরতে যাবে, ওনার সাথে ঘুরতে যাওয়া অবস্থায় যখন ঘুরতে গেছি, আমার অলরেডি তখন বাচ্চা কনসিভ করছে। এটা আমি বুঝতে পারিনি যে আমার গর্ভে বাচ্চা। তো আমার যখন বিয়েটা হয়েছে, আমার ফুপু শাশুড়ি, আমার চাচা শ্বশুর এরা জানতো, কিন্তু এরা আবার কি করছে, আমরা গরিব বলে ছেলের মা বাবা মানে বাবা তো নেই, মা মানবে না বিধায় আমার বড় ভাসুর, আমার ফুপু শাশুড়ি, আমার চাচা শাশুড়ি, আমার শাশুড়িকে জানায় না বিয়ের কথাটা। আমার শাশুড়ি নাকি জানতো না আমার বিয়ের কথাটা, কারণ সে তো গরিবের মেয়ে নিবে না। কিন্তু আমার যে বড় ভাসুর সে খুব ভালো ছিল, এবং সে সেটা মানতো না বলেই সে ইনফর্ম ছিল। হ্যাঁ, কিন্তু আমরা জানতাম না যে আমার শাশুড়ি না, আমার মার সামনে অন্য একজনকে ফেস করেছে, এটা শাশুড়ি, ছেলের মা। ভয়ঙ্করতম কাজ। তো তখন আর কি, যখন আমার বাবু পেটে আসতে, আমার বাচ্চা নাকি 2-3 মাস মানে বাচ্চা পেটে, আমি তো বুঝি না একটা মেয়ে অসুস্থ হলে যে জিনিস সেটাও তো আমি বুঝতাম না। তা আমি খুব বমি করতাম, মাথা ব্যথা, কিছু খাইতে পারতাম না।
মানে আমার কাছে খুব খারাপ লাগতো। তা আম্মু ওই জিনিসটা নিয়ে খালি বলতো কি হঠাৎ করে এমন করতেছে কেন, আর শুকায় যাচ্ছি, কালো হয়ে যাচ্ছি। তখন আমার আম্মু, আমার বড় বোন বলতেছে কি মা আম্মু ওর কি বাচ্চা টাচ্চা পেটে আসলো নাকি? আর আম্মু বলতেছে ওর বাচ্চা পেটে আসলে তো বুঝতাম, বা আম্মু আমাকে জিজ্ঞেস তোমার কি এরকম কখন হয়েছে, কি জানি আমি জানি না, আমি সেটা বুঝতে পারিনি। এরপরে গিয়ে আমার মা আমাকে একটা ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার দেখানোর পরে ওখানে প্রস্তাব পরীক্ষা দিল, কয়েকটা পরীক্ষা দিল। এই রিপোর্ট গুলো আনতে গেল আমার হাজবেন্ড, উনি আমাকে নিয়ে গেল সাথে করে। রিপোর্ট গুলো আনতে যাওয়ার পরে বলতেছে ওনার তো বাচ্চা পেটে, উনি তো ওনার 3 মাস শেষ পর্যায়ে, বাচ্চা 4 মাসে পড়বে। তো এই কথা শোনার পর উনি খুব খুশি হয়। উনি খুশি হয়ে ওনাদের গ্রামের বাড়িতে আমাকে নিয়ে যায়, বিক্রমপুরে। আচ্ছা, উনি আমাকে বিক্রমপুরে নিয়ে যাবে। এই ফার্স্ট আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আচ্ছা, তো আমার শ্বশুর বাড়িতে যখন যাবো তখন আমি খুব কান্নাকাটি করতেছি। এতদিন তো আমার ফুপু শাশুড়ি, চাচা শ্বশুর বাড়ি আমি জানতাম এটাই আমার শ্বশুর বাড়ি। তো যখন সে বললো যে দেখো তোমাকে তো আমার মার কাছে কখনো নিয়ে নেই, তোমাকে চলে আজকে আমার মার কাছে নিয়ে যাবো। ওই যে আপনার ওইটা আমার ফুপু আম্মা, ওইটা আমার আরেকটা ফুপু আম্মা। আচ্ছা। এরপরে গিয়ে উনি যখন নিয়ে যাবে আমি ভয় পেতেছিলাম যে আম্মু না যাবে, অনেক কান্নাকাটি করতেছে। আমার ছোট বোন আর মামাতো বোনকে নিয়ে যাই, আমরা একসাথে বিক্রমপুর যাই। আচ্ছা ভাইয়া যেদিন যাই সেদিন আমাদের যেতে যেতে রাত, মানে আমরা বিকালবেলা রওনা হয়েছি, তো শীতের দিন ছিল, এটা 2008-এ পড়ে যায় টাইমটা। আমরা গিয়ে ওখানে গিয়ে পৌঁছাই সন্ধ্যার সময়। তো ওই অবস্থা দেখে সে আমার মামি শাশুড়ির বাসায়, আমার আরেকটা ফুপু শাশুড়ির বাসায়, যে কিনা মুক্তিযোদ্ধা তার ফ্যামিলি, তাদের বাসায় নিয়ে উঠায়, তাদের বাসায় রাখার পরে ওনারা বলতেছে মাশাআল্লাহ তুই তো বউ অনেক সুন্দর আছে, আমাদের সবার বউ পছন্দ, মানে সবাই আমাকে অনেক আদর করতেছে। বলছে তোর মাকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমাদের, তুই হিসাবে ছেলের বউ আমরা ভালো পাইছি, হাসি খুশি মিশু। তো ওই রাত্রটুকু ওখান থেকে সকালবেলা আমাকে নিয়ে গেল ওনাদের গ্রামে বেড়ে। প্রথম যে এক গ্রামে রাত্রে থাকলাম, তারপর দিন সকালবেলা ওই গ্রামে গেলাম, আমার শ্বশুর বাড়ির গ্রামে। তো যাওয়ার পরে ওই জোগানিয়া গ্রামে যাওয়ার পরে ওখানে আর কি ওনারা বউ দেখে আমার শাশুড়ি বলতেছে খালি কি চামড়া ধলাই আনছিস, কোনো টাকা পয়সা আনিস নাই, বউর সাথে কিছু দেয় নাই। উনি আমার কানে হাত দিচ্ছে, গলায় হাত দিচ্ছে, হাতে হাত দিচ্ছে, হ্যাঁ শূন্যের কিছু নেই। তখন আমি বলতেছি কি আল্লাহ উনাকে তো দেখছিলাম ওই নানুর বাসায়, তাহলে উনিও তো আমাদের নানি হইতো। আর উনি খুব বয়স্ক ছিল, উনিও হয়েছে রাজনীতিকের সাথে, উনি গ্রামের আর কি মেম্বার নাকি বলে যে ওসবে দাঁড়াইছিল। উনি সবসময় কুচিতা শাড়ি পরতো, ওনার গলায় মোবাইল ব্যাগ থাকতো, খুব শৌখিন, বয়স হয়েছে কিন্তু উনি খুব শৌখিন ছিল। আর আগের দিনই নাকি মেট্রিক পাস, ওনার যুদ্ধের অনেক আগে তার 3 সন্তান হয়েছে। তো উনি আমার গলায় কানে হাত দিয়ে বলছে তোমার বাবা মা কিছু দেয় নাই, তোমার বাপ কি করে? আমি বলছি আমার বাবা হোটেলে কাজ করে। এটা শুনে সে আরো রাগ হয়ে গেছে। ওই মুহূর্তে ওনারা কি করলো, মা ছেলে ঝগড়া করতেছে, আমার আরেক ভাসুর, আমার আরেক দেবররা, 2 দেবর মিলে ঝগড়া করতেছে, তারা ঝগড়া করতেছিল। তারা ঝগড়া করতে করতে আমার যে বড় জাল যে ভাসুরের বউ যে ছিল, আমার সেই বড় ভাসুরের বউ আর আমার আরেক ভাসুরের বউ, তারা মিলে রান্না বান্না করতেছে, বউকে যেটা খাওয়ানোর মিষ্টি টিষ্টি সব বানাচ্ছে। তো তখন বাজে সকাল 10টার দিকে। তো ওই মুহূর্তে কি হয়েছে, তারা 2 ভাই মারামারি, 3 ভাই মিলে ঝগড়া কথা কাটাকাটি করতে একটা মারামারি, অনেক পর্যায়ে দেখি যে দা বুঠি নিয়ে মারামারি হচ্ছে। আমি রুমে, আমি আমার 2 বোন রুমে। কতক্ষণ পরে আমি মানে মারামারি, সে তো আমার স্বামী, তার সাথে আমি যেহেতু সংসার করছি প্রায় 1 বছরের মতো সময় হয়ে আসতেছে কাছাকাছি। তো ওনার সাথে ঝগড়া লাগছে দেখে আমি একটু বাইরে এসে দরজার সামনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার যে আরেক ভাসুর, মানে মেজু ভাসুর যাকে বলে, সে এসে আমার মুখে বেশ একটা খারাপ করে একটা গালি দিয়ে আমার চুলটা ডাইনা ধরে, এইটার আগে মার, একটা গালি দিয়ে বলতেছে এটার আগে মার, ভাষা খারাপ করে এটার আগে মার, এটার বাপ মা এটার কথা দিচ্ছে। উনি আমার চুল টাইনা না ধইরা উনি কি করলো, বলছে মানে অনেক বাজে ভাষায় গালাগালি করছে, ওকে আগে মার, চামড়া ধরা তো গেছে এটা সেটা করতে গছা দিচ্ছে। এভাবে বলে উনি ইয়া করলো। ভাই কখনো যুদ্ধ কি জিনিস দেখি নেই, শুনছি শুধু মুক্তিযোদ্ধা নাকি অনেক কষ্ট, কিন্তু সেই দিনের যুদ্ধটা মনে হয় কি আমার জীবনে অনেক বড় একটা যুদ্ধ ছিল। সেই দিন ওই মুহূর্তে আমাকে মারলো, আমার 2 বোনকে মারলো, আর সেই মায়ের কি উড়া ধরা মায়ের। কে ঘায়েল করলো আপনার? এটা আমার ভাসুর, আমার দেবর। আপনার জামাই ছিল না ওখানে? ওনাকেও মারছে, মিথ্যা তো কেন বলবো, উনি খুব মানে যতটুকু সাধ্য উনি ইয়া করছে, ওনাকেও মারছে। উনি বলছে আমি যদি গরিব মেয়ে কিনে সংসার করে ভাত খেতে পারি তোদের সমস্যা কি, আমি তোকে নিয়ে ভাত খাবো। এই নিয়ে ওনারা ভাইরা মারামারি করছে। কিন্তু আমি যে প্রথম দিন তার আগের দিন যেই আমার ফুপু শাশুড়ি আর মামি শাশুড়ির বাসায় উঠছিলাম, তারা সেই খবরটা পেয়ে তাদের গ্রাম থেকে লোকজন নিয়ে আসতে আইসা ওনারা আমাকে, আমার শ্বশুর বাড়ির সাথে 2 পক্ষ মারামারি লেগে ঝগড়া লেগে দা বঠি মানে কাছি টাচি নিয়ে একজন আরেকজনকে কুপাকুপি মারামারি, এই এমনকি মেয়েরাও ওনার কোমরে বাইধা মারামারি করতেছে। তখন আমার ওই যে ফুপু শাশুড়ির মেয়ে আপু, ওই আপুটার নাম আমি বলতে চাচ্ছি না, আপুটা যেহেতু পলিটিক্স, ওই আপুটা আসছে। ওই আপুটা এসে উনি আমার ননদ হয় সম্পর্কে, তো বড় আমার বয়সে।
ওই আপুটা আমাকে এসে ধরে, আমার বোনকে ধরে ধরে আমার দাদি শাশুড়ি ঘরে নিয়ে দরজা বন্ধ করে বলছে তোর এই ঘরটা বের হবি না। তারপর এরপরে গিয়ে ওই মারামারি হইলো, তো মারামারির শেষ পর্যায়ে যেটা দাঁড়াইলো, বলছে মা ওর বাচ্চা পেটে। তো উনি বললো কি ঠিক আছে তুই গরিবের মেয়ে বিয়ে করছিস, এটা আমি মানতে পারতেছি না, তারপর মেনে নিবি, পেটে বাচ্চা যেহেতু। তোর বউ যদি মেয়ে হয় তাহলে আমি আমার ঘরে জায়গা দিব না, তুই তালাক দিবি। আর যদি তোর বউর ছেলে হয় তাহলে আমি তোর বউকে মেনে নিব। তো বললো যে ঠিক আছে দেখা যাক। তো বলে না যার কেউ নেই তার আল্লাহ অবশ্যই থাকে। আমার আল্লাহ পাক দুইটাই দিছে একসাথে, একটা ছেলে একটা মেয়ে একসাথেই দিচ্ছে আল্লাহ পাক। তো ওই সময় আর কি মারামারি হওয়ার পরে তো প্রায় মা ছেলেতে ঝগড়া খাই যা হইতেই থাকতো, এই যৌতুক নিয়ে। আমার বাবা মা কিছু দেয় না, এটা না সেটা না। ভাইয়া কোনো একটা ফল খাইতে গেছি, বলতো তোর বাবার বাড়ি থেকে এই ফলটা আসতে, মুখের সামনে থেকে সেই ফলটা নিয়ে যেত, খাইতে পারতাম না। কোনো পিঠা আসতেছি না, আমার দুই ভাসুরের বাসা থেকে পিঠা আসতেছে, তাদের বাবা মারা আছে, আমার বাবার নাই, আমার বাবা তো গরিব। আমরা নিজেই তো একটা ভালো আম কাঁঠাল কিনা খাইতে পারি না। আমার মনে পড়ে আমার ওই বাচ্চাটা, কারণ ওই কথাগুলো আমার ভালো করে মনে নেই। আমার ওই সময় আমার বাচ্চাটা যখন 5 মাস পেটে শেষের পর্যায়ে, আমি আম খাইতে নিচ্ছিলাম। এদের বাসায় অনেক আম গাছ আছে, এদের বাসায় কোনো ফলের গাছের অভাব নেই, অদৃষ্ট ফল, সব ধরনের ফল আছে। আমি কুড়াইয়া একটা আম খাচ্ছিলাম, ছুলে মাত্র এক কামড় দিছি। আমার ননদ এসে উনি আমটা কায়রা নিয়ে বলতেছে কি তোর বাপমার বাড়ি থেকে আম আসছে, তুই যে আমাদের বাড়ির আম খাচ্ছিস। আপনার জামাই কি করতো? ও হয়েছে কি পলিটিক্স করতো, নেশা পানি করতো। ওইগুলোর দিকে কোনো খোঁজ খবর থাকতো না? আপনি জামার সাথে এগুলো শেয়ার করতেন যে আমার সাথে এরকম হয়েছে বাসায়? তখন বলতাম না, কেন বলতাম না, ভাবতাম কি তার বাবা মার নামে বদনাম করবো যদি সে এটা না মানে। আচ্ছা, ভাই বোনের নামে বদনাম করবো যদি সে না মানে। আমি তো গরিবের মেয়ে, ভাগ্য তো সে এরকম বাড়ির বউ হয়েছি। এরপরে ওই আম কাঁঠাল নিয়ে একদিন আমার মাকে আমি ফোন দেবো, দেখি আম্মু তোমরা নিজেরা খাও বা না খাও, আমার যদি পারো একটু আম কিনা পাঠাও, একটু কাঁঠাল কিনা পাঠাও, কোনো ফলের দিন আমাকে একটু ফল পাঠাও, বা কোনো পিঠার দিন আমার একটু পিঠা পাঠাও। আম্মু চিল্লা পাল্লা করতো, তোর যদি দিয়ে আমার তার একটা মেয়ে আসছে, কারণ সে তো কষ্ট করে, মানে দুজনকে দিতে হবে, দুজনকে দিতে হবে, সেটা তো সামর্থ্য নেই। এখন আম্মু আমাকে বকতো যে দিলেই তো লাইট আছে, কোথেকে দিব, সেই কথা বলতো, দেই না দেই নেই, এরকম হয়। শ্বশুর বাড়িতে দিয়ে কথা হয়, বলে সহ্য করে থাকতে হয়, মেয়ে মানুষ না তুই, এই কথা বলতো। তো সেখানে আমি বলার জায়গা পাইতাম না। আর আম্মু যখন যে মারামারিটা হয়েছে, তখন আম্মু বলতে কি বাচ্চাটা ফালা দে, তোর আমরা নিয়ে আসা করি, ছাড়া ছিল। তো বলতাম কি আম্মু মেয়েদের জীবনে কয়বার বিয়ে হয়, তুমি না এত কষ্ট করে আমাদের বড় করছো, তাহলে আমি এখান থেকে যদি যাই মাসে তো খারাপ বলবো। আমি ভাইয়া যতটুকু সাধ্য ছিল, আমি যথেষ্ট পরিমাণে ওই ফ্যামিলিতে থাকার জন্য অনেক চেষ্টা করছি ভাইয়া। তারপরে গিয়ে ওই ফলের যাওয়ার পর ওরা তো আলু দিনে আলু লাগাইতো অনেক, তো আলু লাগানোর জন্য যে মানে কাজ করার লোক আসতো, গ্রাম দেশে বদলি বলে, অনেকগুলো করে ভাত রান্না করতে হতো। আমি তো কখনো লাড়কিতে রান্না করি, তো লাড়কিতে রান্না করতাম, ধানের দিনে ধান নিতাম, আলুর দিনে আলু কাটতাম, পাটের দিনে পাট নিতাম, যা আমি জীবনে কোনদিন চোখেও দেখিনি, সবকিছু করতাম। তো একদিন ওই ভাতের মারগালতে যা মানে ভাতটা পুড়ে গেছিল, আমার শাশুড়ি এসে আমার এই যে হাতটা পুড়া দিছে, এখানে জ্বলন্ত কয়লার লাড়কি দিয়ে এখানে পুড়া দিচ্ছে, এখনো চিহ্ন কাছে এই জায়গাটা জ্বলন্ত কয়লার আগুনটা লাগা দিচ্ছে। আমি চিল্লান দিয়ে উঠছি, এরপর আমাকে কারেন্টের তার দিয়া আমাকে বাইরে এসছে, আমার পুরাটা পিঠ মনে হয় লাল লাল হয়েছে, মানে এত হয়েছে। তখন আমার বাচ্চা 6 মাসের পেটে বসছে। ওই দৃশ্যটা না আমার হাজবেন্ডের কানে, ও তো ঢাকাতে থাকতো, আমি গ্রামে রেখে গেছিলাম, ওকে কে যেন ফোন দিয়া বলছে। ওকে ফোন দিয়ে বলার পরে ও সেই দিন, ও তো এমনি বৃহস্পতিবার দিন যাইতো, শুক্রবার দিন মানে থাকতো, শনিবার দিন থেকে বিকালে চলে আসতো, বা রোববার দিন চলে আসতো। ওই সময় আমাকে বলে কি ওই দিন হঠাৎ করে চলে আসতে, আয়সা বলতেছে যে তোমাকে নাকি আমার মামা আসতে, মামার বোন নাকি বকা দিচ্ছে, এরকম বলতেছিল। আমি ওনাকে কিছুই বলতেছিলাম না, চুপচাপ হয়ে গেছি। মানে এই কাহিনীটা বলার আগে গ্রাম দেশে তো 6টা-7টা বাজে সবাই মানে নিচুম হয়ে যায় যার যার মতো। তো সেদিন আমাকে অনেক মারছে, তো আমি আমার সব কাজটা সেরে আমি আমার ঘরে, আমি যে ঘরটা থাকতাম সেটা একটা পুরানো তো লাড়কির ঘর ছিল, কারণ আমার বাবার বাড়িতে কোনো ফার্নিচার দেয় না দেখা বা কোনো ক্যাশ টাকা দেওয়া হয়নি দেখে আমার ভাগ্যে ভালো কোনো ঘর জুটে নেই। যখন আমার স্বামী আসতো তখন আমার শাশুড়ির রুমের সাথে রুমটা আমাকে থাকতে দিত, আর যখন সে না থাকতো আমি ওই ঘরটাই থাকতাম, ওই ঘরটাই ঘুমাইতাম। তো পাটাতন ঘরে তো উনি গেছে, ওনার মার সাথে ভাত খাইছে, কথা বলতেছে মা ও ভাত খাবে না জেসমিনে, বলে কেউ খায়া চলে গেছে, তোর খা তুই খা। আমার বাচ্চারা কিছু করতো, কাজকর্ম কিছু করতো আপনার জামাই? এমনি শুনতাম যে প্রেসের কাজ করতো। তো ওইখানে ও বলার পর ও রুমে গেছে, যা বলতেছে কি যে তুমি ভাত খাইছো, আমি বলছি না আমি তো খাইনি, আমি আজকে সারাদিনেও খাইনি, কালকেও খাইনি। বলছি কেন?
বলছে আমি এই অন্যায়গুলো করছি দেখা ওটা দেয়। ও আমাকে ওই কথাগুলো জিজ্ঞেস করার পর আমি এই কথাগুলো বললাম। বলার পরে ও অনেক মন খারাপ করে বলতেছে কি জেসমিন, যা করছি যাই হোক, আমার দোষের কারণে তো এই অবস্থা, আমি তোমাকে ঢাকাতে নিয়ে যাবো, আমি ঢাকায় কাজ করে ভাত খাবো। ও আমাকে নিয়ে তারপর দিন ঢাকা চলে আসলো। আচ্ছা। ঢাকা চলে আসার পরে ঢাকা দুজনে মোটামুটি ভালোই ইয়ে করতেছিলাম। ও আমাকে ওই যে বাসাটা নিয়েছে ওইখানে বাসা ভাড়া বেশি, আর পলিটিক্স ওইভাবে থাকতে পারতেছিলাম। তো ও বলে কি তুমি তোমাদের বাসায় থাকো, বাচ্চা হওয়ার পরে আমি তোমাকে নিয়ে আসবো নি। তারপর আমার বাবা মার কাছে এনে দিয়ে গেলো। দিয়ে যাওয়ার পরে 3 দিন পর ও বলতেছে কি শুনেন, আমার আম্মা তো বলছে আপনার মেয়ের যদি ছেলে হয় তাহলে আমাদের বাড়িতে উঠাবো, আর যদি ছেলে না হয় তাহলে আপনার মেয়েকে আমি আর নিবো না, মেয়ে হলে আমি তালাকের কাগজ বাসায় পাঠা দিব। একে তো আমি বিয়ে করতে কিছুই পাই নাই, আমার অন্যান্য ভাইরা পাইছে, আর আপনার মেয়ের যদি মেয়ে, আমার 2 ভাইয়েরও মেয়ে, আপনার ঘরের মেয়ের ঘরে যদি মেয়ে হয় তাহলে আমি এই বউতে কি করবো। আচ্ছা, এটা কে বলেছে? আমার ওই হাজবেন্ড। এরপর শেয়ার করে খোঁজ খবর না করে একদিন আমার মা আর আমার খালা মিলে আমার শাশুড়িকে ফোন দিচ্ছে যে আপনার কি জেসমিনকে নেবেন না, ওর তো 7 মাস শেষের দিকে, বা আপনার কি দেখতে বলছে যে আমার ছেলে যা বলার বলেই দিচ্ছে। পরে আমার খালা বললো কি তাহলে আমার একটা আপনি কথা কি জানেন, মানে আপনার ফ্যামিলির লোকজন কি জানে যে ছেলে মেয়ে হওয়ার ব্যাপারটা আসলে শুধুমাত্র সায়েন্টিফিক্যালি এটা নির্ভর করে হচ্ছে একটা ছেলের উপরে? আমার পুরো ফ্যামিলি তো মানে লেখাপড়া জানে না। এটা জানে না? আপনি জানতেন এটা? আমি যে বললাম আপনাকে, আপনি এটা জানতেন? আমি নিজেও জানতাম না। আজকে ফার্স্ট জানলেন? হ্যাঁ, আমি আজকে মানে জানছি। একটা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এই ক্ষমতাটা আল্লাহ শরীরবৃত্তীয় ভাবে একটা ছেলের মধ্যে রেখেছেন, এবং এটাতে একটা মেয়ের কোনো হাত নাই। হ্যাঁ, এবং এটা ক্রোমোজোমের ব্যাপার স্যাপার থাকে, আমি বৈজ্ঞানিকভাবে আপনাকে ব্যাখ্যা করবো না, কিন্তু এখানে মেয়ের কোনো হাত নাই। এটা আপনাকে এই কারণেই বলতেছি যে বাংলাদেশের অনেক অনেক মেয়ের ভাগ্য এই জিনিসটার উপর নির্ধারিত হয়, এবং মনে করা হয় যে ছেলে হবে না মেয়ে হবে এটা তারই দোষ। যদিও সমাজ অনেকখানি পরিবর্তন হয়েছে, এখন আর আমি জানি না এত পিছিয়ে আছে কিনা মানুষ, কিন্তু এটা কি আপনি জানতেন? আজ পর্যন্ত আপনি জানতেন না? জানি না। আচ্ছা, তারপরে কি হলো? এরপরে গিয়ে সে আর আমাকে নিতে আসতো, আমি শুধু কান্না করতাম আর ভাবতাম যে আল্লাহ কেন এরকম করলো, বা আমার বাবা মা এত টাকা পয়সা কোথায় পাবে। ডাক্তার বলছে যে মেয়ের বয়স কম, সিজার করতে হবে, বাচ্চা একসাথে 2 বাচ্চা একসাথে পেটে, সিজার করতে হবে, এরকম ভাবে মানে ইয়া করতেছে। আচ্ছা, তখন আর কি আমার বাবা মা কি করবে, তারাও খুব টেনশন করতো। আমার বলতে আল্লাহ ভরসা, আমি শুধু ভাই কান্না করতাম, কারণ কান্না করেছে আমার আর কিছু করার নেই। কিন্তু আমি তাকে কখনো মানে আমার হাজবেন্ডকে লাগবে বা তাকে আমার দরকারি ওরকম ভাবে তখন আমি ট্রাই করি, মানে স্বামী কি জিনিসটা আমার ভিতরে তখনও কোনো কিছু কাজ করেনি। আচ্ছা, আমার ভিতরে ওই জিনিসটা মাথা দেখে সে যদি নাও আসতো, আমার কোনো কিছু যায় আসে না, তার কোনো মায়া বা ভালোবাসা কোনো কিছুই সৃষ্টি হয়নি। এরপর হয়েছে গিয়া আমার বাচ্চাটা মানে মারামারিতে হইলো, আমার যখন বাচ্চা হবে, আমার অলরেডি বাচ্চা হওয়ার সময় হয়েছে 2010-এর দিকে আমার বাচ্চা হলো, এবং নর্মালি ডেলিভারি হলো বাচ্চাগুলো মানে 10-এর বাচ্চাগুলো মানে টুইন ছিল? হ্যাঁ। ও আচ্ছা, মার্চের 26 তারিখে হয়েছে। দুটোই মেয়ে? না, ছেলে। হ্যাঁ। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর? এবং নরমালি ডেলিভারি হয়েছে আল্লাহর রহমতে। তখন ওই কথা শুনে ওনারা আসতে, ও আমার হাজবেন্ড আসতে, আমার হাজবেন্ডের বড় ভাইটি সবাই আসতে, দেখলো খুব খুশি বাচ্চাদের নিয়ে গেল, কিন্তু মেয়েটাকে ওরকম বেশি একটা আদর করে নাই। আচ্ছা, ছেলেটাকে নিয়ে সবাই খুশি ছিল। আচ্ছা আচ্ছা। এরপরে গিয়ে ওনারা আর কি ভালোই দিন কাটতেছিল মোটামুটি আল্লাহর রহমতে। ঝগড়া কাজে আসে মানে মায়ের ধর আসে, উনি তো নেশা করতো, নেশা করে আসতো, প্রায় বলতো যে তোকে বিয়ে করে কিছু পাইনি মাতাল অবস্থায়, তোরে বিয়ে করে যৌতুক পাইলাম না, তো তোকে দিয়ে আমি ইয়ে করবো, এখন তো আমার বাচ্চা হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার তার তোকে আর দরকার নেই, আমার মেয়ের অভাব নেই, এরকম বলতো। এমনকি উনি ঘরে অনেক মেয়েদের নিয়ে আসা, যেরকম স্বামী স্ত্রী থাকে ওরকম সে থাকতো। আচ্ছা, আপনার সামনে? হ্যাঁ, এইভাবে সে ব্যাপারগুলো করতো। তো সত্যি কথা বলতে কি আমার না ওই মানুষটার প্রতি কখনই ভালোবাসা কি জিনিস আসেনি, কারণ আপনি বুঝিনি তো নাই, বোঝার বয়স ছিল না বিষয়টা। বোঝার বয়স নেই, আর কেন জানি তাকে তো আমি ভয়ই পাই, তাকে তো কোনো ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি বা স্বামী হিসেবে দেখিনি। 2টা বাচ্চা হয়েছে, তাও মনে হয় হাতে গোনা কয়েকদিন স্বামীকে পাইছি, আমার ওনার প্রতি কোনো মায়া নেই, তো ওনার প্রতি আমার ভয়টাই বেশি কাজ করতো সবসময়। আল্লাহ কখন যেন এসে আমাকে মারবে, কখন যেন উনি মাতাল হয়ে আমাকে মারবে, এই চিন্তাগুলো ছিল। আর ওনার সাথে যেটা, উনি হয়তো মানসিক ভাবে সাইকো টাইপেরই ছিল, যেটা মানুষ বলে। আমি আমার হাজবেন্ডের সাথে কোথাও যাচ্ছি, কেউ যদি বলতে চাই তোর বউটা তো অনেক সুন্দর, উনি তাকে কিছু না বলে সে আমাকে উড়া ধরা মারতো। আর মার কি, যে মারগুলো সহ্য করার মতো না, যে মারগুলি আমার আজও ঘুমাইলে চোখ বন্ধ করে আমি চোখের সামনে ঝাপসা ঝাপসা ভাসে, হাতটা কেভাবে পিছিয়ে বাঁধতো, মুখে কাপড় দিয়ে তার পাতালুতে মারতো, যেটা আমি বাইরে যে কিছু বলছে উনি আমাকে সে মারতো। কিন্তু যখন আমার বাবুগুলো বয়স আস্তে আস্তে বাড়তে থাকলো, 6-7 মাস বয়স হইতে থাকলো বাচ্চাগুলো, তখন থেকে তার অত্যাচার আর বেশি বেড়ে যেতেছিল, প্রতিনিয়ত তার অত্যাচার বাড়তেছিল,
কারণ তার ছেলের প্রতি তার ভালোবাসা ছিল বেশি, মেয়ের প্রতি না। এবার প্রায় এমন তার প্রায় মা বাবার কাছে আমি বেশিরভাগই বাবা মার বাড়িতে দিন কাটেছি। বড় লোক দেখা বিয়ে দিছে, কিন্তু বাবা মার বাড়িতে আমি পড়ে আসছি। বড় লোক শুধু নামেই ছিল, কাজে না। ওই আস্তে আস্তে ওই ব্যবসার কাজটা আমার দিকে আস্তে আস্তে পড়তেছিল। কারণ আমার ছোট থাকতে তখন আমি অনেক হ্যাংলা পাতলা চিকনা টাইপের ছিলাম। বাবু হওয়ার পর আস্তে আস্তে আমার গ্রোথ ভালো হচ্ছে, আমি দেখতে আরো বেশি হচ্ছি। এখন তো আমি কিছুই নেই, তখন দেখতে আমি আসলেই অনেক সুন্দর হচ্ছিলাম। তো যখন কাজ কাম করতাম, রান্না বান্না করতাম, বাসায় বিভিন্ন টাইপের লোকজন আসতো। তার দলের লোক আসতো, তার দলের লোকের বাইরের লোক আসতো, তার পুকুর গেস্ট আসতো। আস্তে আস্তে এক একজন আমার কথা বলতো ওদের কাছে। তো তখন ও ওই জিনিসগুলো আমাকে আমার মাথায় ঢুকাতো, তুমি এটা করো, এটা করো। আমি বললাম না, আমি কেন যাবো, কেন করবো? ওই জিনিসগুলো না আমি বলতাম কি, আপনি যদি আমাকে এই কথাগুলি বলেন আমি মানুষের কাছে বইলা দিব। তখন সে আমাকে আবার ওইভাবে হাত পা বাইধা পা তালুতে মারতো। আর ওই মানো অবস্থা মনে হতো কি, কেউ যদি একবার আমার হাতটা খুলে দিত, আমি নিজে তারে খুন করতাম। মানে এত রাগ উঠে যেত, এমন ভাবে মারতো যে মারগুলো মানে ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ নাকি রিমেন্টে অনেক মারধর করে, কিন্তু আমি এই জীবনের রিমেন্টের মায়ের অনেক খাই আইছি, অনেক রিমেন্টের মায়ের খাই আইছি, যে মায়েরগুলি আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে ভাসে, কাউকে বলতে পারি না। মনে হয় যে আস্তে আস্তে মানুষগুলিকে আমি নিজেই হয়ে যেতেছি। উনি কি, ওনার থেকে বেশি এখন মেন্টালি টর্চারিং আমার হচ্ছে। বাপ মার কাছে যেমন, বাপ মা তো গরিব, বাপ মা কোথেকে আমার সাহায্য করবো? আমার কিছু বলতে গেলে বলতে হুমকি দিত, আমার ভাইরে এটা করবো, ছোট ভাইরে ওই করবো, বড় ভাইরে ওই করবো। চিন্তা করতাম আমার লেগে আমার ভাইদের ক্ষতি হইব, আমরা তো নিজেরাই গরিব। ওনার সবকিছু মানতাম, খালি পারতাম না নিজের দেহটারে বিলা দেওয়ার জন্য। যা বলতো তাই করতাম, যেটা বলতো সেটাই করতাম। আর স্বামীতে যে ভালোবাসা, তাকে আমি এটা কখনই আমার ভিতরে কখনো আসেনি। তার জন্য মানুষ যেমন একটা মেয়েকে ভাড়া করে আনে, ব্যবহার করে, আমি ওনার কাছে সেরকমই মনে করতাম যে উনি যে মেয়েটাকে আজকে আছে আমি তাদের ভিতরে একজন। এই জিনিসটা মনে করতাম সবসময়। তারপরে গিয়ে এই যে বাবা খাওয়াটা, উনি বাবা খাওয়া তুললো আস্তে 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 আমাদের সংসার ধ্বংসের পথে চলে যেতেছিল। তার ভাই বোন, তারা তো সবাই এক সাইডে হয়ে যেতেছে। শুধু তার সাথে তার দুই ভাইয়া, তার মা ছাড়া আর কেউ তার সাথে মিলতো না। কারণ তারা তো এই ধরনের ব্যবসা করতো, তার একটা ফুফু ছিল এই ধরনের কাজ করতো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন এবং দেখছেন